আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মন্তর পাড়ায় পর্ব 2, লেখিকা সাইমা খানম বৃষ্টি। বর্ষণের কথা শুনে রোদ চলে ওঠে, দাঁত কিরমির করে বলে, ভাইয়া আমাকে বলবি না, বলে দিলাম। ও হ্যাঁ, তোকে তো বলদের রানী বলবো। কিরে বলদের রানী? রোদ চিল্লিয়ে উঠে বলে, আম্মু ভাইয়াকে কিছু বলো, শুধু শুধু আমাকে রাগাচ্ছে। বৃষ্টি নাস্তার প্লেট হাতে খাবার টেবিলের কাছে আসে, চোখ রাঙিয়ে বলে, এই বর্ষণ আমার মেয়েকে কিছু বলবি না। বর্ষণ ভ্রুজোড়া উঁচু করে বলে, ও তোমার মেয়ে হলে আমি কি? কিছু না। আজ মামাস বয় হতে পারলাম না বলে এভাবে মুখের ওপর বলে দিলে? মেনশন নট, আমি আমার বাপের পোলা। রোদ ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নেয়। ইরিন পাশ থেকে বলে, ভাইয়া আগে তো তুই রুদ্র ভাইয়ের সাথে রাগ করতি, রোদকে বলদের রানী বলে, এখন তুই নিজেই ওকে বলদি বললে ডাকিস। বর্ষণ হাই তুলে বলে, ছোটো থাকতে তো মানুষ কতই মিস্টেক করে, ওটাও আমার একটা মিস্টেক ছিল। রোদ তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে খাবার খেতে থাকে। বর্ষণ একবার অরিনের দিকে তাকিয়ে বলে, এই গুন্ডি মাইয়া ভাজির প্লেটটা দেয়। অরিন সাথে সাথে মুখ ঝামটা মেরে বলে, পারবো না, হাত আসে নিয়ে নে। আয় হায় ওরু, তুই তো দেখছি গুন্ডামোর সাথে সাথে এখন বেয়াদবিও শিখছিস। বড় ভাই হয়ে তোর রেসপেক্ট দিয়ে কথা বল। অরিন মুখ বাঁকিয়ে নিয়ে বলে, তোর মতো ঝগড়িটা বড় ভাইয়ের দরকার নেই, চল যা ফুট। বর্ষণ তাকে কিছু বলার আগে বৃষ্টি থামিয়ে দেয়, কপালে ভাঁজ ফেলে বলে, এই বর্ষণ ছোট বোনদের পিছনে না লেগে দ্রুত নাস্তা করে কাজে লেগে পড়। বোনের বিয়ার তুই আমরা ভাই হয়েও বসে বসে আরাম করছিস? দ্রুত নাস্তা কর, আমি আরেকবার যদি শুনি তুই ওদের টাড়িয়েছিস তাহলে তোর আপুর কাছে বিচার দেব। বৃষ্টি কথা শেষ করে রান্নাঘরে চলে যায়। বর্ষণ গাছাড়া ভাবে পরোটা ছিঁড়ে খেতে থাকে। ইফাত মিটমিটিয়ে হেসে বলে, ভাইয়া তুই আজ আরও একবার রোদাপুর কাছে হেরে গেলি, এর জন্যই বলে লেডিস অলওয়েজ ফার্স্ট। তুই চুপ থাক। বর্ষণ ভোতামুখ করে তাকে বলে। ইরিন, রোদ, অরিন, মেঘা সবাই শব্দ করে হেসে দেয়, সাথে ইফাতও হাসি। ওদের হাসি দেখে বর্ষণ আর মুখ ভোতা করে রাখে না, নিজেও হেসে দেয়। বাড়ির বড় সাদা গাড়ি বাড়ির ভেতরে ঢুকে থামলে গাড়ির দুপাশ থেকে দুজন বলিষ্ঠ দেহের যুবক নেমে আসে। দুজনের পরনে সাদা টি শার্টের উপর ব্লু জ্যাকেট, কালো জিন্স, চোখে কালো সানগ্লাস। বাতাসে এলোমেলো হয়ে কপালে লেপটে থাকা সিল্কি চুল। গাড়ি থেকে নেমে গরম অনুভব করে দুজনেই তাদের পরনের জ্যাকেট খুলে নেয়। এতে দৃশ্যমান হয় তাদের পেশিবহুল বাহু, নিয়মিত জিম করে গড়ে তোলা আকর্ষণীয় চড়া প্রশস্ত বুক। বাড়ির ড্রাইভার গাড়ি থেকে লাগেজ নামিয়ে নিলে রুদ্র, রায়ান জ্যাকেট এক হাতের বাহুতে ঝুলিয়ে অপর হাতে সানগ্লাস খুলে নিয়ে পা বাড়ায়। দুজনের মুখে নীরব মৃদু হাসি ফুটে আছে। রুদ্রের প্রতিটা কদমে এই বাড়ির সাথে জুড়ে থাকা অতীতের স্মৃতি এক একে মস্তিষ্কে বিষয়টা বাবা মায়ের উপর রাগ করে সেই কবে বাড়ি ছেড়েছিল। আজ এতগুলো বছর পর পা রাখলো। সে বাহিরে নিজস্ব বিজনেস দাঁড় করাবে বলে শুনে তারা প্রথমে তেমন একটা অমত করেনি, কিন্তু যখন সে জানায় বছরে 3 মাস এখানে থাকবে, বাকি 9 মাস বাহিরে থাকবে বিজনেসের জন্য, তখন এই কথা শুনে সবাই দ্বিমত করে ওঠে। তাকে এদেশে আটকে রাখতে, বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু সে তার জেদে অটল থেকে আজ সফল হয়েছে। সে, রায়ান আর লন্ডনে থাকা তাদের 3 জন বন্ধু মিলে নিজেদের একটা বিজনেস দাঁড় করিয়েছে। দুজনে অনেক প্রচেষ্টা পরিশ্রম করে বিজনেস অনেকটা এগিয়েও নিয়েছে। এভাবে আর কয়েক বছর পরিশ্রম করলে সেও একজন সফল বিজনেসম্যান হওয়ার নিজের স্বপ্ন পূরণ করতে পারে। রুদ্র হয়তো আজও ফিরে আসতো না নিজের জেদের জন্য। সে ভেবে রেখেছিল একজন সফল বিজনেসম্যান হয়ে তবেই ফিরবে, কিন্তু ইরিনের বিয়ের খবর পেয়ে বাধ্য হয়েই এসেছে। যতই হোক বোন হয় তার, সে চায় না তার জন্য ইরিন নিজের জীবনের নতুন পথ চলা তার প্রতি চাপ মান রেখে শুরু করুক। বোনের কথা ভেবে সেই সাথে মায়ের চোখের পানি লেগে 3 মাসের ছুটিতে এসেছে, সাথে রায়ানকেও নিয়ে এসেছে। রায়ান আর সে একসাথেই থাকে, তবে ছুটির দিনগুলোতে রুহি, রোহান এসে দুজনকেই জোর করে বাড়ি নিয়ে যায়। রায়ানের দাদা অসুস্থ থাকায় রুহি, রোহান বিয়েতে আসতে পারবে না। রুদ্র নিজের ভাবনা থেকে বেরিয়ে আসতে দেখে রায়ান তার দিকে বাঁকা হেসে পুরুষালী ব্যক্তিত্ব বলে 5 হাতে নিয়ে দৌড়ে বাড়ির সদর দরজার দিকে যাচ্ছে। রায়ানের সে হাসির পেছনে লুকানো কারণ রুদ্র বুঝতে পারে। সেও নিজের গাম্ভীর্য সরু দৃষ্টি পাল্টে রায়ানের পিছু ছুট লাগায়। দুজনের ভুলে বসে তারা 27 বছর বয়সী যুবক। এখন আর তাদের মাঝে গাম্ভীর্যের ছিটে ফোটাও নেই। আজ শুধু একে অপরকে পাশ কাটিয়ে কে আগে ভেতরে যেতে পারে সেই উদ্দেশ্য। বৃষ্টি টেবিল থেকে খাবার প্লেটগুলো নিয়ে এসে ভেতরে রাখে, উল্টো ঘুরে তাকিয়ে নদীকে হাত দিয়ে গরম পাতিল ধরতে দেখে চমকে যায়। ছুটে যেয়ে নদীর হাত চেপে ধরে দূরে সরিয়ে নিয়ে আসে। ভীতু নয়নে তাকিয়ে বলে, আপুই কি করছিলি? এখনও তো হাত পড়ে যেত। নদী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ছেলেটার চিন্তায় আর কোথাও খেয়াল করতে পারছি না রে। নিজের কাছে রাখার জন্য ছোট্ট রোদের সাথে বিয়ে দেওয়ার কত চেষ্টা করলো,
কিন্তু ছেলেটা মানলই না। তোদের সবাইকেও কত জোর করেছি। বৃষ্টি মুচকে হেসে বলে, আপুই তুই আমাদের সাথে কোনো জোর করিসনি, যা করেছিস ভালোর জন্যই। রুদ্রের সাথে বিয়ে হলে রোদ এ বাড়িতেই থাকবে, সারা জীবন নিজের মেয়ে চোখের সামনে থাকবে, এর থেকে শান্তি কি আর কিছু আছে আপুই? আমার মেয়েটা যে বড্ড সরল, ওকে অন্য বাড়িতে পাঠিয়ে তো নিশ্চিন্তে থাকা সম্ভব হতো না। তোর প্রস্তাবের বাবা সবাই মন থেকেই মেনে রাজি হয়েছিল, কিন্তু আমার ছেলেটাই সব উলটপালট করে দিল। তবে এবার যখন আসছে আমি আর ওকে ফিরতে দিব না, যে করেই হোক রেখে দিব। ছেলের জন্য মায়ের মন কতটা করে ছেলেকে আর তা বুঝে। আপুই তুই চিন্তা করিস না, আমরা আছি তো, সবাই মিলে রুদ্রকে বুঝাবো। ও তো আর এখন ছোট নয়, বড় হয়েছে, ঠিক বুঝবে। তুই এখন এসব ভাবনা ছেড়ে দে, চটপট নিজের ছেলের জন্য আয়োজন করতে থাক, ওরা এসে করবে। তাই করছি। রায়ানও তো আসছে ওর সাথে, তাই না? হ্যাঁ আসছে। যাক ভালো, ছেলে থাকেও কত বছর দেখি না, এত বছর পর আসছে, সহজে যেতে দিব না। বৃষ্টি মাথা নাড়িয়ে সম্মতি জানাই। নদী মুখে হাসি টেনে চুলো বন্ধ করতেই ড্রয়িং রুম থেকে শোরগোলের শব্দ পেয়ে দুজনেই দ্রুত পায়ে বেরিয়ে যায়। রুদ্র রায়ান চলে আসলো নাকি সেই ভেবে ড্রয়িং রুমের পা রেখে সামনের দৃশ্য দেখে দুজনেই হতবাক হয়ে যায়। রুদ্র রায়ান দুজনেই একে অপরকে ঠেলে ভেতরে যাওয়ার চেষ্টা করছে, সেই সাথে ছোটবেলার মেয়ে বলে যাচ্ছে, আমি বড়, আমি আগে যাব। না, আমি বড়, ভুলে যাস কেন? আমি সকালে হয়েছিলাম আর তুই রাতে, সো আমি বড়। আমি তোর 1 ঘন্টা আগে হয়েছি, এর মানে আমি বড়, কোনো সকাল রাত নেই। বললেই হলো। আমি মানি না তোকে বড়, আমিও মানি না। এত বড় হয়েও দুজনের এরূপ ঝগড়ায় সবাই তাদের দেখে খুশি হওয়া ভুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরা দুজন নাকি বেস্ট ফ্রেন্ড, অথচ দুজনের মাঝে সাপে নেউলের মতো যুদ্ধ লেগে থাকে। দুজনের ঝগড়ার মাঝে তাদের পিছনে এসে সাজ্জাদ হোসেন ইমন দাঁড়ায়। তার সাথেই ইরিনের বিয়ে ঠিক করা হয়েছে। ইমন রুদ্র রায়ান যে ভার্সিটিতে পড়েছে সেও সেখানেই পড়েছে, তবে সে ওদের দুজনের 3 বছরের সিনিয়র। ভার্সিটি থেকে রুদ্র রায়ানের সাথে তার পরিচয় থাকলেও তার বাবা রুদ্রদের বিজনেসের সাথে জয়েন হওয়ায় এই পরিবারের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। ইমন পিছন দিকে দুজনকে ধাক্কা দিয়ে বলে, শালাবাবুরা দুজন একসাথেই ঢুকে যাও। তার ধাক্কায় দুজনে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে যায়, তবে পড়ে যায় না। রায়ান ঘুরে কপাল কুচকে বলে, ভাই এটা ঠিক না, তোর কাছে ফোন দিব না। ইমন ভেতরে ঢুকে কাজ্জাকে বলে, না দিলি তুলে নিয়ে যাব। রুদ্র এগিয়ে এসে বলে, পারলে নিয়ে দেখা। তোদের বোন রাজি না থাকলে করে দেখাতাম, কিন্তু ও তো আমাকে বিয়ে করতে রাজি। সো সরি ব্রাদার্স, তোদের আমার সাহস দেখাতে পারলাম না। রুদ্র আর তাকে কিছু বলার সুযোগ পায় না। বর্ষণ পিছন থেকে দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে চিল্লিয়ে বলে, অ্যাটলিস্ট দাবাই ভাইয়া তোরা দুজন আসলি তবে। রুদ্র রায়ান পিছনে করে দুজনেই তাকে জড়িয়ে ধরে। রায়ান তার পিঠ চাপড়ে বলে, আমরা দুজন মানুষই এতটা ভিআইপি, আমাদের ছাড়া কিছুই হয় না, তাই তো চলে আসলাম। বর্ষণ হেসে দুজনকে ছেড়ে দেয়, মাথা নাড়িয়ে বলে, তা ঠিক। সরি আমি তোদের নিয়ে আসতে এয়ারপোর্টে যেতে পারিনি, বিয়েবাড়ির কত কাজ, খুব বিজি ছিলাম। রুদ্র স্মিত হেসে বলে, সরি বলতে হবে না, উই আন্ডারস্ট্যান্ড। রুদ্র বর্ষণকে পাশ কাটিয়ে নদীর দিকে এগিয়ে যায়। নদী ছল ছল চোখে তার গালে হাত বুলে বলে, বাবা কত বড় হয়ে গিয়েছিস। আম্মু তুমি তো আমাকে এভরিডে ভিডিও কলে দেখো, তাহলে আজ এভাবে বলছো কেন? ভিডিও কলে দেখার সামনাসামনি দেখা কি এক? মায়ের মন তুই বুঝবি না রে বাবা। রুদ্র তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি আছো তো, তুমি বুঝিয়ে দিবে। মা বাবার কাজই তো সন্তানকে বুঝিয়ে দেওয়া, ভুল করলে ভুল সূত্রে নিয়েও শেখানো। নদীর কান্নার বাঁধ ভাঙে, ছেলেকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয়। পুরো ড্রয়িং রুম নদীর কান্নায় নিস্তব্ধ হয়ে আসে। রুদ্র তার মায়ের মাথায় হাত বুলে বলে, আম্মু কতগুলো বছর পরে এসেছি, কোথায় আদর করে কিছু খাওয়াবে, তা না করে কান্না করছো। থেমে যাও, নয়তো আব্বু এসে যদি দেখে তার বউকে কান্না করে এসি, তাহলে আমাকে এ বয়সে বাবার হাতে মার খেতে হবে। নদী তার ছেলের কথায় কান্নার মাঝেও হেসে দেয়, নাক টেনে রুদ্রের বুক থেকে মাথা উঠিয়ে নেয়। তার বাবাতে আলতো করে চাপড় দিয়ে বলে, ফাজিল ছেলে, মায়ের সাথে এগুলো কি বলিস? রুদ্র জবাব না দিয়ে হাসতে থাকে। রুদ্রের হাসি মুখ দেখে নদীর বুক হালকা হয়ে আসে। বাঘেরা চুপচাপ দাঁড়িয়ে মা ছেলেকে দেখে যায়। রায়ান এগিয়ে যেয়ে রুদ্রের সামনে দাঁড়িয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তবে কিছু না বলে পা চালিয়ে বৃষ্টির সামনে চলে যায়। তাকে 2 হাতে জড়িয়ে ধরে বলে, চাচি মা, আমি জানি তুমি আমাকে খুব মিস করেছো। আমার আসার খবর পেয়ে আমার চাঁদ মুখ দেখার অপেক্ষায় ছিলে, তোমার অপেক্ষা শেষ হলো। রায়নের কথা শুনে রুদ্র ঠোঁট পেঁকিয়ে হাসে। সে বুঝতে পারছে নদীকে জড়িয়ে ধরেছিল বলে রায়ন বৃষ্টিকে জড়িয়ে ধরেছে। বোঝাতে চাচ্ছে কোনোভাবে তার থেকে কিছুতেই পিছিয়ে থাকবে না। বৃষ্টি রায়নের পিঠে হাত বুলিয়ে বলে, হ্যাঁ রে বাপ, একদম ঠিক ধরেছিস, কতগুলো বছর পর তোকে দেখলাম, অনেক বড় হয়ে গিয়েছিস। রুদ্র নদীকে ছেড়ে রায়নের পিছনে যেয়ে দাঁড়ায়, তাকে টেনে বৃষ্টির থেকে সরিয়ে বলে, চাচি মা, আমি তোমার রুদ্র বাপ, তুমি আমাকে রেখে ওকে আদর করছো কেন? বৃষ্টি থতমত খেয়ে যায়, কাকে রেখে কাকে কি বলবে ভেবে পায় না। জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, তোদের দুজনকেই কত বছর ধরে দেখি না, দুজনকেই খুব মিস করেছি।
একবার যখন এসেছিস সহজে আর যেতে দিচ্ছি না, যাচ্ছিও না। রুদ্র হেসে প্রত্যুত্তর করে। বৃষ্টির সাথে সাথে বাকিরাও তার জবাবে খুশি হয়ে যায়। ইরিন এগিয়ে যেয়ে রুদ্রকে জড়িয়ে ধরে বলে, দা ভাই, তুই আমার বিয়েতে এসেছিস, আমি খুব হ্যাপি। তুই না আসলে আমাকে কেউ বিয়ের ছেড়ে নিয়ে যেতে সফল হতো না। বোনের বিয়ে তো বড় ভাই না থাকলে চলে। ইরিন হেসে মাথা নাড়িয়ে না বলে। রুদ্র তার মাথায় হাত বুলিয়ে রায়নের দিকে তাকালে রায়ন মুখ বেঁকে মেঘার কাছে চলে যায়। তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, মেঘা রে, তোরে কত মিস করছি। আমি জানি তুইও তোর ভাইয়াকে মিস করেছিস। মেঘা সরুনয়নে তাকে বলে, সত্যি মিস করেছিস ভাইয়া? রায়ন রুদ্রের দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। মেঘা দীর্ঘশ্বাস ছাড়ে। দুটোই কত বড় হয়ে গেছে, অথচ একে অপরের পিছনে লেগে থাকার স্বভাব বদলায়নি। ইরিন রুদ্রকে ছেড়ে দিলে রায়ান মেঘাকে ছেড়ে দেয়। তখন উপর থেকে পাঁকুয়া, শুভ্র, সাইরা, ফারিহা, নাফিসা, ইভান, দাভাই বলে চিল্লি নেমে আসতে থাকে। তারা কাল রাতেই চলে এসেছে। মাহাদি, মিষ্টি, শুভ দৃষ্টি, সূর্য, সৃষ্টি হলুদের দিন আসবে। নুসান, ইরা, ফাহাল, ইলা দুদিন আগে নাফিসা এবং ফারিহাকে নিয়ে চলে এসেছে। সাথে সাওয়া, সাবিত ও তার মাও এসেছে। ওরা সবাই দৌড়ে নেমে এসে একসাথে রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। ওদের ঝাঁপিয়ে পড়ায় রুদ্র দুপা পিছিয়ে যায়, তবে প্রস্তুত ছিল বলে পড়ে যায় না। ওদের দেখে বর্ষণ, ইরিন, মেঘা, অরিনা ঝাঁপিয়ে পড়ে। রায়ান চোখ বড় বড় করে বলে, এই এই আমি পথ থাকবো কেন, আমাকে ওনে। রুদ্র হেসে দিতে রায়ানও এক পাশ থেকে তাকে জড়িয়ে ধরে। ইমন ভ্রু কুচকে বলেন, আমি কি দোষ করেছি, আমাকে বাদ রাখছিস কেন? ইমন যে রুদ্রকে জড়িয়ে দিল। রুদ্র বলে, ভাই তুই আমাদের সবার বড়, তুই আমাদের না নিয়ে নিজে কেন আসছিস? ও হ্যাঁ, ভুল হয়ে গিয়েছে, এক্সচেঞ্জ কর। এবার সবাই রুদ্রকে ছেড়ে ইমনের উপর ঝাঁপিয়ে পড়ে। রুদ্র যে তাকে জড়িয়ে ধরে। ইরিন পিছিয়ে যেয়ে রোদের পাশে দাঁড়িয়ে থাকে। ইমন ওদের সবার ভাই হলেও তো তার ভাই হয় না, তাই সে দূরে সরে এসেছে। ইফাত ওদের সামনে দাঁড়িয়ে কপাল কুচকা বলে, তোমরা বড় বলে বাচ্চাটাকে ভুলে গেলে? অথচ ছোটদের সবাই ফার্স্টে থাকে, আমাকে নিচ্ছ না মনে। ইফাতের অভিযোগকে রায়ান হেসে তাকে কোলে তোলেন। নদী, বৃষ্টি হাসি মুখে দাঁড়িয়ে ছেলে মেয়েদের দেখতে থাকে। মেঘ, আকাশ, ইহান, ইফতি, মুসান, ইরা, ফাহাদ, ইলা নেমে আসলে সবাই এক পাশে দাঁড়িয়ে পড়ে। প্রথমবার যে ছেলে তাকে বাবা ডাক শুনেছে, এত বছর পর তাকে দেখে মেঘের চোখ জুড়ে আসে। স্নেহের সাথে ছেলেকে জড়িয়ে ধরে। রুদ্র তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু তুমিও প্লিজ ইমোশনাল হয়ে পড়ো না, তাহলে এখানে সব মহিলারা কান্না করে দিবে, তাদের চোখের পানিতে ভাই ভাসিয়ে দিবে। লোকে দেখলে তো ভাববে আমাদের বাড়িতে বন্যা হয়েছে। মেঘ ছেলেকে প্রফুল্ল উৎফুল্ল দেখে নিজের আবেগ দমিয়ে নেয়। হাসি মুখে ছেলের সাথে কথা বলে। রুদ্র, রায়ান, আকাশ, ইহান, ইফতি, নুসান, ইরা, ফাহাদ, ইলার সাথেও কথা বলে নেই। নদী যে আকাশের বাবা মাকে নিয়ে আসে। আকাশের বাবার হার্টের সমস্যা বেড়েছে বলে তাদের রুমেই থাকা হয়। সাথে ইহানের বাবা মাকেও নিয়ে আসে। রুদ্র তার দাদির সামনে এসে দাঁড়িয়ে বলে, কি হবে ডার্লিং, বুড়ো জামাইয়ের সাথে তো ভালোই আছো দেখছি। রায়ান তাকে ঠেলে সরিয়ে বলে, রাখ তোর বুড়ো জামাই। ডার্লিং, তুমি তোমার ফার্স্ট হাজবেন্ডের কথা কি করে ভুলে গেলে? রুদ্র কপাল কুচকে বলে, কিসের ফার্স্ট হাজবেন্ড? আমি ফার্স্ট, তুই সেকেন্ড। না, আমি ফার্স্ট, তুই সেকেন্ড। ভুলে যাস কেন, আমি বড় হতো। আমি না, তুই ভুলে যাস, আমি বড় তোর। আরও তাদের ছোট বড় নিয়ে ঝগড়ার দিকে সবার হাসি মিলিয়ে যায়। নাক মুখ কুচকে দুজনের দিকে তাকিয়ে থাকে। রুদ্রের দাদা দুজনের মাঝে দাঁড়িয়ে বলেন, তোদের ফার্স্ট সেকেন্ড বন্ধ কর, আমার বইয়ের একটাই হাজবেন্ড, আর আমি সেটা। রুদ্র তার দাদার কাছে হাত রেখে বলে, শুনেছিলাম অন্যের প্রপার্টিকে মানুষ নিজের প্রপার্টি বলে দাবি করে, তবে আজ প্রথম দেখছি একজনের বউকে আরেকজন নিজের বউ বলে দাবি করে। তুমি কে ভাই? রুদ্রের দাদা হেসে তার কান টেনে ধরতেই রুদ্র চোখ মুখ খিচে নেয়। তিনি কান ছেড়ে দিয়ে রুদ্রের দুজনকেই জুড়ে দেন। ভেজে গলায় বলেন, কতগুলো বছর পর তোদের দুষ্টামি দেখতে পেলাম। ভেবে নিয়েছিলাম তোদের বুঝে দেখতে পাবো না, এর আগেই চলে যাবো। রায়ান তাই তাদের মাথা রেখে বলে, ইমোশনাল হলো না বুড়ো, তাহলে তোমার বউ ভাগিয়ে নিয়ে যেয়ে তোমাকে আরও ইমোশনাল করে দিব। তারা দুজনের জন্য চোখের পানি ঝরাতে হয় না, শব্দ করে হেসে দিয়ে দুজনকে ছেড়ে দেয়। রুদ্ররায়ন আকাশের মার সাথে কথা বলে, ইহানের বাবা মায়ের সাথেও কথা বলে নেয়। তাদের দুজনের বাড়ি আসে, পুরো বাড়ি আনন্দ উল্লাসে ভরে ওঠে। সাবিদের মা সাবার হাত ধরে এগিয়ে এসে রুদ্রের সামনে দাঁড়ায়। রুদ্র তাকে চিনতে না পেরে চুপচাপ হাসি মুখে দাঁড়িয়ে থাকে। তিনি রুদ্রকে কিছু বলতে না দেখে হাসি মুখে বলে, রুদ্র আমাকে চিনতে পেরেছো? আমি সাবা, সাবিদের আম্মু। রুদ্র ভ্রুকুচকে বলে, কোন সাবা সাবি? আমি তো এই নামে কাউকে চিনি না। মুখের উপর জবাবে তার হাসি মিলিয়ে যায়। জোর করে হেসে বলে, তোমরা ছোট থাকতে একবার তোমাদের বাড়িতে এসেছিলাম, এই যে এটা আমার মেয়ে সাবা। রুদ্র নজর করে একবার সাবাকে দেখে নেয়। কাত অব্দি স্টাইল করে চুল কাটা, মুখে হয়তো একটু বেশি মেকআপ করেছে।
যার জন্য হাতে থেকে মুখ বেশি ফর্সা মনে হচ্ছে। সাবার পরনের ড্রেস চোখে পড়লে রুদ্রের মাঝে অসন্তোষ ভাব ফুটে ওঠে। লেডিস টাইট ফিট জিন্স পরে টি শার্ট পরেছে, তবে টি শার্ট এমনভাবে পরেছে তাতে করে নারী দেহের প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। বাড়িতে বর্ষণ, শুভ্র, ইভেন আরও কত ছেলে আছে, এর মাঝে সাবার এত খোলামেলা ড্রেসে রুদ্রের বিরক্তি ভাব চলে আসে। সবগুলো ছেলেই যথেষ্ট বড়। সাবার এরকম চলাফেরা যদি তাদের মাঝে অন্যরকম প্রভাব পড়ে। সাবার থেকে চোখ ফিরিয়ে নিয়ে মস্তিষ্কে চাপ তুলে সেদিনের কথা মনে পড়ে যায়। এতগুলো বছর নিভে থাকার চাপা ক্ষোভ যেন জ্বলে ওঠে। সাবিদের মায়ের দিকে সরু চোখে তাকিয়ে বাঁকা এসে বলে, চিনতে পেরেছি, আমাদের বাড়ি এসে প্রথম দিনই আপনার মেয়ে আমার হাতে থাপ্পড় দিয়েছিল। রুদ্রের কথায় উল্লাসে ভরপুর পরিস্থিতি ঘোলাটে হয়ে আসে। নদী চোখ বন্ধ করে নিয়ে মাথা নাড়ে। সে তো ভুলে বসেছিল রুদ্র কেমন একরোখা জেদি, যখন যা ইচ্ছে হয় বলে দেয়, সামনে কে আছে তা দেখেই না। রুদ্র সাবিদের মায়ের পাশ কাটিয়ে সামনে পা বাড়ে। বাদিকে চোখ পেলে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। বুঝতে পারে এটাই সাবিত। পা থেকে মাথা অব্দি একবার দেখে নিয়ে টোচ কামড়ে হাসি। মুখ স্বাভাবিক করে বলে, আম্মু আমাদের জন্য রুম ক্লিন করে রেখেছ? নদী এগিয়ে যেয়ে বলে, হ্যাঁ, দুজনে উপরে চল, আমি রায়নের জন্য রুম দেখিয়ে দিচ্ছি। রুদ্র রায়ন মাথা নাড়িয়ে নদীর পিছু পিছু যায়। তাদের চলে যেতে দেখে ধীরে ধীরে ড্রয়িং রুম ফাঁকা হয়ে আসতে থাকে। রুদ্র কয়েক সিঁড়ি উপরে উঠে দাঁড়িয়ে পড়ে। ঘাড় ঘুরিয়ে নিচে তাকায়, দেখতে পায় রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুদ্র অপলক চোখে রোদকে দেখে নেই। রোদ মাথা নিচু করে কি যেন ভাবছে। হলুদ ফর্সা গরনের গায়ে লাল রঙা গোল জামা, সেলভার জড়িয়েছে, কাঁধে লাল ওড়না জড়িয়ে রাখা, দুহাত ভর্তি লাল কাচের চুড়ি, দুজনের মাঝে ছোট কালো টিপ, হাতুর নিচ অব্দি লম্বা চুলগুলো মুক্ত করে রাখা। সেই ছোটবেলার মতোই গালের দুপাশে রক্তিম আবার ছড়ানো লিপস্টিকবিহীন রক্তজবার নাই। রক্তিম ঠোঁট জোড়ায় চোখ গেলে রুদ্র ঢোক গিলে নেই, তবে রোদের দিকে চোখ ফিরিয়ে নেয় না। নিজের গোলাপি ঠোঁট জোড়া নাড়িয়ে নিচু কণ্ঠে বলে, এ তো দেখছি আমার লাইফের গ্রেট লাইট। নিজেকেও যেভাবে সাজিয়ে রেখেছে, নো নো নো, ওর থেকে দূরে থাকতে হবে। জন্ম থেকে আমাকে জ্বালিয়ে আসছে। এ মেয়ে থেকে সাবধানে থাকতে হবে। তবে রুদ্র, ভুলে যাস না, ইগো দেখিয়ে এ মেয়েকে রিজেক্ট করেছিলি। কোনোভাবেই এ মেয়ের প্রতি উইক হয়ে যাস না, তাহলে তোর ইগো, সেলফ রেসপেক্ট কিছুই থাকবে না। রুদ্র রোগের দিকে তাকিয়ে নিজ ফোনে ব্যস্ত থাকলে রোদ চোখ তুলে একবার তার দিকে তাকায়। টানা টানা চোখ দুটো নীরব দৃষ্টিতে রৌদ্রর অস্থিরতা দ্রুত নিজের নজর ফিরিয়ে নেয়। রোদের সাথে কথা বলতে গেলে তাকে অদ্ভুত অস্থিরতা গ্রাস করে। হয়তো কয়েক বছর আগে তার সাথে বিয়ের কথা তোলায় এরকমটা হয়। রুদ্র আর না ভেবে শব্দ তুলে সেই ডিঙ্গিয়ে ওপরে চলে যায়। রুদ্র দৃষ্টি সীমানার বাইরে চলে গেলে রোদ চোখের পলক ফেলে। দাঁড়িয়ে থাকার শক্তি ফুরিয়ে আসা অনুভব করলে ধপ করে সোফায় বসে পড়ে। সামনে টেবিল থেকে পানি নিয়ে এক ধুয়ে পুরোটা খেয়ে নেয়। দু হাতে পরনের জামা খামচে ধরে ঢোক দিলে বলে, রুদ্র ভাই, দূরে থেকে যতটা পুড়িয়েছেন কাছে এসে তার থেকেও বেশি পড়েছেন। আপনার কয়েক সেকেন্ডের চোখের দৃষ্টিতে কী ছিল জানি না, কিন্তু আমি ভেতর থেকে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি। আপনার গভীর চোখের দৃষ্টি এতটা ভাষা ভাষা কেন? আমি যে বুঝে উঠতে সক্ষম নই। নিজের বুকের বাতাসে ডান হাতে ভিতরে অসহায় স্বরে বললেন, তার এক দেখাতেই যদি আমার এরকম মুখে ব্যথা শুরু হয়ে যায়, তাহলে ভালোবাসি তা প্রকাশ করবো কী করে?